তাও তারা তোমার ওই চাবিটা না যতক্ষণ না দিচ্ছ ততক্ষণ একটা প্যারা লাগবে আমার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি লিজেন্ড কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে আজকের এই সাধারণ জ্ঞান ক্লাসে। তো আমরা সাধারণ জ্ঞান ক্লাসে শুধু প্রশ্ন দেখতে পাচ্ছেন, প্রশ্ন আমরা একটু যেটা আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ক্লাসে, কিছু পড়ানোর চেষ্টা করব, কিছু শেখানোর চেষ্টা করব, এবং আমি আপনাদের সাথে আছি নাগিব মাহফুজ কাব্য। তো একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আপনার বন্ধুদেরকে একটু মেনশন করে দিবেন, সবাই মিলে আমরা যেন এই ক্লাসটা এই সেশনটা করতে পারি। সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দিবেন, আমরা সবাই মিলে মিলে এই সেশনটা বা এই ক্লাসটা উপভোগ করতে চাই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান একটা হচ্ছে গেম চেঞ্জার হিসেবে কাজ করে। আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন না কেন, সাধারণ জ্ঞানে অনেক বেশি নাম্বারের প্রশ্ন হয়ে থাকে, এবং এই নাম্বারগুলো যদি আপনি মিস্টেক করে ফেলেন বা মিস করে ফেলেন, সেক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্নটা সেখানে শেষ হয়ে যাবে। তো এই সাধারণ জ্ঞানে ভালো করতে হলে অবশ্যই আমাদের যে পেইড ব্যাচের যে সেই ক্লাসগুলো এবং ফ্রি ক্লাসগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে, সাথে থাকতে হবে। এবং যারা যারা যুক্ত হচ্ছেন, একটু আপনাদের কাছে অনুরোধ করব, আপনার বন্ধুরা যারা অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবে এবছর বা সেকেন্ড টাইমার রয়েছে, সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দিবেন, আমরা সবাই মিলে যেন ক্লাসটা করতে পারি, একদম সবাই মিলে এই ক্লাসটা যেন করতে পারি, এবং সবাই যেন এই ক্লাসটা থেকে কোনো না কোনোভাবে উপকৃত হই। ওকে, সবাই ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কাইন্ডলি জানাবেন, তারপরে আমরা আমাদের ক্লাসে চলে যাব। তো প্রথম একটা প্রশ্ন দিয়ে শুরু করি এবং এই প্রশ্নে আমরা পেছনে আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? আমাদের একটা প্রথম প্রশ্ন করা হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে আসলে কোন চুক্তিটা স্বাক্ষর করা হয়। তো এখানে সেভার্স সন্ধি, লুজেন চুক্তি, ভার্সাই সন্ধি এবং প্যারিস চুক্তির কথা বলা হয়েছে। যারা যারা আছেন, যারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা যদি প্রশ্নগুলোর উত্তর জেনে থাকেন অবশ্যই আমাদের হেল্প করবেন। আমাদের হেল্প করা বলতে নিজেকে যাচাই করবেন, আমরা আপনাদেরকে বিস্তারিত আহ, এই প্রশ্ন সম্পর্কে বলার চেষ্টা করব। ওকে, তো একটু সবাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমরা আমরা চাই যে সবার কাছে যেন একদম আপনাদের একটা শেয়ারের মাধ্যমে এই ক্লাসটা যেন সবার কাছে পৌঁছে যায়। তো ভাই, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে মূলত ভার্সাই সন্ধি, দ্বিতীয় ভার্সাই সন্ধি চুক্তিটা স্বাক্ষরিত হয়। কোন চুক্তি? দ্বিতীয় উম, দ্বিতীয় ভার্সাই সন্ধিটা স্বাক্ষরিত হয়। তো প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ভার্সাই সন্ধি, ভার্সাই কি? ভার্সাই হচ্ছে ফ্রান্সের একটা নগরী। ভার্সাইটা কি? ভার্সাইটা হচ্ছে ফ্রান্সের নগরী। এই চুক্তিটা মূলত কবে স্বাক্ষরিত হয়? দ্বিতীয় ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? এইটা স্বাক্ষরিত হয় 1919 সালের 28 জুন। কবে স্বাক্ষরিত হয়? 28 জুন 1919 সালে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এই চুক্তিটা কেন স্বাক্ষরিত হয়? প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির জন্য এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। তাহলে ফ্রান্সের ভার্সাই নগরীতে 28 জুন 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ বন্ধের জন্য চুক্তিটা স্বাক্ষরিত হয়। এখন কথা হচ্ছে, তাহলে ভাই প্রথম ভার্সাই সন্ধি কোনটা? আপনি তো দ্বিতীয় ভার্সাই সন্ধির কারণে আমরা দেখলাম যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে, তাহলে প্রথম ভার্সাই সন্ধি কোনটা, এবং প্রথম ভার্সাই সন্ধির কারণে আসলে মূলত কি হয় সেটা আপনাদের প্রশ্ন জাগতেই পারে, তাই না? প্রথম ভার্সাই সন্ধি আহ, আহ, কে- প্রথম ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় 1783 সালে। কেন স্বাক্ষরিত হয়? এই চুক্তিটা হয় হচ্ছে ইউএসএ ইউকের থেকে, কার থেকে? ইউকের থেকে স্বাধীনতা অর্জনের জন্য, মূলত ইউকের থেকে অফিসিয়ালি ইউএসএ স্বাধীনতা অর্জনের জন্য এই প্রথম ভার্সাই সন্ধিটা হয়। তাহলে ইউএসএর স্বাধীনতার জন্য, ইউএসএ স্বাধীনতা অর্জনের জন্য আহ, যেটা হচ্ছে যে চুক্তিটা স্বাক্ষরিত হয় সেটা প্রথম ভার্সাই সন্ধি, এবং প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? দ্বিতীয় ভার্সাই সন্ধি। এখানে যেহেতু শুধু ভার্সাই কথাটা উল্লেখ আছে, তো সেই ক্ষেত্রে এখানকার উত্তর কি হবে? সেই ক্ষেত্রে এখানকার উত্তর হবে হচ্ছে ভার্সাই সন্ধি। তাহলে একের
উত্তর কোনটা হবে? ১ নাম্বার প্রশ্নের উত্তর হবে সি। এটা একের প্রশ্নের উত্তর কি হবে? সি। তাহলে প্রথম ভার্সাই সন্ধি কত সালে হয়? ১৭৮৩ সালে। দ্বিতীয় ভার্সাই সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? ২৮ জুন ১৯১৯ সালে। ভার্সাই হচ্ছে ফ্রান্সের একটা নগরী হচ্ছে ভার্সাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন অথবা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবেন। আমরা যেন সবাই মিলে আমাদের এই ক্লাসটা করতে পারি, এটা আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট বলতে পারেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আহ, এই ছিল হচ্ছে প্রথম প্রশ্নটা, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়। আরেকটা ব্যাপার, যারা অনেকদিন ধরে জানতে চাচ্ছিলেন যে খন্দকার জিকে বইটা কবে আসবে মার্কেটে বা বাজারে কবে আসবে, আমাদের ইতিমধ্যে ১ সপ্তাহ যাবৎ বাজারে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য লাইব্রেরিগুলোতে এবং অনলাইনে আমাদের খন্দকার জিকে নতুন এডিশন বইটা পাওয়া যাচ্ছে। যারা এখনো সংগ্রহ করেন নাই, আপনার অ্যাডমিশন টেস্টকে, আপনার সাধারণ জ্ঞানকে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য নতুন এডিশন বইটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ। ওকে, আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের নাম্বার 2 প্রশ্নটা কি বলা হয়েছে দেখেন। বলা হয়েছে প্রথম বিশ্ব ও সরি আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? আপনাকে জিজ্ঞেস করা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন। তাইলে একটু বলি, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? দেখেন, রুজভেল্ট আছে, আব্রাহাম লিঙ্কন আছে, উড্রো উইলসন আছে, আইসেন হাওয়ার আছে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। যারা, আমি আবারও বলছি, যারা উত্তরটা জানেন একটু কাইন্ডলি উত্তর করবেন। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আমরা প্রত্যেকটা ঘটনা, বিশ্বযুদ্ধের প্রত্যেকটা ঘটনা, প্রেক্ষাপট, যুদ্ধের কারণ, যুদ্ধের এ টু জেড আলোচনা করেছি। আমরা বিশ্বাস করি আমাদের লিজেন্ড কেয়ারে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তাদের কাছে এই প্রশ্নগুলো অনেক সহজ লাগার কথা। ইয়েস, প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল উড্রো উইলসন। ছিল কে ছিল? উড্রো উইলসন ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট। নাম্বার 3, ইউ বোটস কোন দেশের নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল? আমরা প্রথম বিশ্বযুদ্ধ যখন পড়ি, আমরা ইউবোটস নিয়ে আলোচনা করেছিলাম। এই ইউবোটস দ্বারা কি করা হয়? ইউবোটস দ্বারা হচ্ছে লুস্তানিয়াকে ডুবিয়ে দেওয়া হয়। মার্ক মার্কিন জাহাজ লুস্তানিয়ারে কি করা হয়? লুস্তানিয়া ধ্বংস করা হয়। কোন দ্বারা? এই ইউবোটস দ্বারা। এই ইউবোটস দ্বারা বাল্টিক সাগর দখল করা হয়। এই ইউবোটস দ্বারা আহ, এই ইউবোটস দ্বারা হচ্ছে রুশ সাম্রাজ্যকে আহ, কি করা হয়? অ্যাটাক করা হয়। ইউবোটস দ্বারা নদীপথে বিভিন্ন যুদ্ধ পরিচালনা করে কে? জার্মান। জার্মানরা এই ইউবোটস দ্বারা নদীপথে যুদ্ধ পরিচালনা করে বা সমুদ্র পথে বা মহাসাগর পথে। তাহলে ইউবোটস কোন দেশের নৌশক্তি? জার্মান নৌশক্তি হচ্ছে ইউবোটস। কোন দেশের নৌশক্তি? জার্মান নৌশক্তি হচ্ছে ইউবোটস। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আর খন্দকার জিকে কেন পড়বেন? আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে কেন ভাই আমরা খন্দকার জিকেটাই পড়বো? বাজারে যতগুলো বই আছে লাইব্রেরিতে গিয়ে একটু দেখার চেষ্টা করবেন। সবচেয়ে তথ্য সমৃদ্ধ এবং প্রয়োজনীয় তথ্য দেওয়া যে বইটাতে, সেটা হচ্ছে খন্দকার জিকে। এবং এত পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে। আমাদের অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি ব্যাপারটা দরকার হয়, সেটা হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন তত আপনি নিজেকে সাধারণ জ্ঞানে আরও ডেভেলপ করতে পারবেন। তো সেক্ষেত্রে এই খন্দকার জিকেতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে বাজারে অন্য যে কোনো বইয়ের চেয়ে। ওকে, তো এই ক্ষেত্রে উত্তরটা কি হবে? জার্মান নৌশক্তি কোনটা ছিল? ইউবোটস ছিল জার্মানি নৌশক্তি, বা জার্মান নৌশক্তি ছিল ইউবোটস। ওকে, আসেন আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। নাম্বার 4, দেখেন বলা হয়েছে প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 পয়েন্ট এর কত নাম্বার পয়েন্টে জাতিপুঞ্জ সৃষ্টির কথা বলা হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের পরে আহ, আহ, আমেরিকা 14টা পয়েন্ট ঘোষণা করে, 14টা পয়েন্ট দেয়, যা 14 দফা নামে পরিচিত ছিল। কি দফা? 14 দফা নামে যেটা পরিচিত ছিল। এই 14 দফার মধ্যে কত নাম্বার দফাতে জাতিপুঞ্জ সৃষ্টির কথা বলা হয়? এই 14টা দফার মধ্যে আমাদের একটা দফাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে দফাটাতে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। এটা কোন দফাতে বলা হয়েছিল?
আচ্ছা, কথা আর একটু জোরে বললে ভালো হয়। সেক্ষেত্রে আপনারা একটু সাউন্ডটা বাড়িয়ে নিলে আপনাদের জন্য ভালো হয়, কারণ আমাদের কথা একটু আপনার কাছে আসতে যেতে পারে। আপনি আপনার ফোনের সাউন্ড অথবা যে হেডফোন ইউজ করছেন সেই হেডফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে নেবেন। আচ্ছা, এই 14 দফার মধ্যে 14 নাম্বার দফাতে, কত নাম্বার দফাতে? 14 দফার মধ্যে 14 নাম্বার দফাতে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়। কত নাম্বার দফাতে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়? 14 দফার মধ্যে 14 নম্বর দফাতে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়। সবাই ক্লিয়ার কিনা এইটা পর্যন্ত? তাহলে এই 14 দফা ঘোষণা করে কে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউএস এর প্রেসিডেন্ট উড্রো উইলসন। কে ঘোষণা করে? ঘোষণা করে হচ্ছে ইউএস এর তৎকালীন প্রেসিডেন্ট, ইউএস এর প্রেসিডেন্টকে উড্রো উইলসন ঘোষণা করে। বাট মজার ব্যাপার কি জানেন, এই ইউএসএ কিন্তু জাতিপুঞ্জে প্রথম সদস্য পদ গ্রহণ করে না। তারা কিন্তু জাতিপুঞ্জ গঠন করার জন্য দফা দেয় বা প্রস্তাব দেয়। ইউএসএ প্রস্তাব দেয়, বাট ইউএসএ জাতিপুঞ্জে কিন্তু সদস্য ছিল না, প্রথম জাতিপুঞ্জের সদস্য হয় না। ওকে, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবার কাছে জানতে চাই যে ক্লিয়ার কিনা বা প্রশ্নগুলো পারছেন কিনা, এবং এই প্রশ্নগুলো একটাও কোনো বাহির থেকে নেওয়া না। প্রত্যেকটা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে আসা বিগত সময়কার, বিগত বছরগুলোর প্রশ্ন। তো বুঝছেন কিনা বা পারছেন কিনা, বা এখন যদি এখান থেকে প্রশ্ন হয় পারবেন কিনা। ওকে, জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? আমরা কিছুক্ষণ আগেই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতেছিলাম যে জাপান কবে পার্ল হারবার আক্রমণ করে। আমরা জানি জাপান হচ্ছে পার্ল হারবার আক্রমণ করে। পার্ল হারবার কোন দেশের নৌঘাঁটি ছিল? মার্কিন নৌঘাঁটি। মার্কিন নৌঘাঁটি। এই মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে হচ্ছে জাপান। কবে করে? পার্ল হারবার আক্রমণ করে হচ্ছে 7 ডিসেম্বর। 7 ডিসেম্বর এই আক্রমণটা করে। এখন যদি বলা হয় যে কত সালে, 7 ডিসেম্বর তো জানলাম, এখানে যদি আপনার শুধু সালও জিজ্ঞেস করেছে, তো সালটা কত হবে? 1941 সালে। ঠিক তার পরের দিনই, এই 7 ডিসেম্বরের পরের দিনই ইউএসএ পরের দিন কত তারিখ? 8 ডিসেম্বর 1941 সালে ইউএসএ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে, তাই না? সরাসরি অংশগ্রহণ করে। কবে করে? 8 ডিসেম্বর। তাহলে এখানে উত্তর কি হবে? 7 ডিসেম্বরে পার্ল হারবার আক্রমণ করা হয়, তার পরের দিন কত তারিখ? 8 তারিখে ইউএসএ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। বোঝাতে পেরেছি আপনাদেরকে? যারা সেশনটা বা এই লাইভ ক্লাসটা দেখছেন, আমার কথা বা আমাদের প্রশ্নগুলো দুইটাই কি আপনাদের বোধগম্য হচ্ছে কিনা, বা কোথাও এমন জায়গা আছে যে যেখানে আপনারা বুঝছেন না? সবাই যদি ক্লিয়ার হন, প্রশ্নগুলোর একটু উত্তর করেন, যদি জেনে থাকেন। এই ক্লাসে যারা আমাদের স্টুডেন্ট যুক্ত আছে, আমি বিশ্বাস করি সবাই এই প্রশ্নগুলোর উত্তর যথাযথ জানেন এবং সঠিক উত্তরটা করবেন। অনেকে এখন লাইভ সেশনে যুক্ত হতে পারেন না, তার পেছনে সবচেয়ে বড় কারণ কি? সবচেয়ে বড় কারণ, অনেক অঞ্চলে লোডশেডিং চলছে এবং বিদ্যুৎ যথাযথ থাকে না, যার কারণে আপনারা অনেকেই লাইভ সেশনে অংশগ্রহণ করতে পারেন না। পরবর্তীতে যখন অংশগ্রহণ করবেন, অবশ্যই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবেন। ওকে, পরের যে একটা প্রশ্ন বলা হয়েছে, ভিই ডে কোনটা? এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিক্টোরি ওভার ইউরোপ ডে, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে যেদিনটায় নাৎসি বাহিনী আত্মসমর্পণ করে, সেই ডেটটাকে বলা হয় ভিক্টোরি ওভার ইউরোপ ডে। তাহলে কি করে? নাৎসি বাহিনী যেদিন আত্মসমর্পণ করে, নাৎসি বাহিনী কি করে? আত্মসমর্পণ করে
সেই দিনটাকে কি বলা হয়? ভিই ডে। তাহলে নাসি বাহিনী আত্মসমর্পণ করে কবে? নাসি বাহিনী আত্মসমর্পণ করে কত সালে? নাসি বাহিনী আত্মসমর্পণ করে 8 মে 1945। 1945 সালের 8 মে নাসি বাহিনী আত্মসমর্পণ করে এবং সেই দিনটাকে বলা হয় ভিই ডে, বা যেটাকে বলা হচ্ছে ভিক্টোরি ওভার ইউরোপ ডে। ভিক্টোরি ওভার ইউরোপ ডে কত সালের কত তারিখে? এখানে সাল দেওয়া নাই, এখানে শুধু তারিখ দেওয়া আছে। তার মানে 8 মে, সালটা কত হবে? 1945 সাল। তাহলে ভিই ডে পালিত হয় কবে? 8 মেতে। ভিই ডে পালিত হয় কবে? শুধু আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে শুধু আপনারা এ বি সি উত্তর করবেন না। যখন প্রশ্নটা দেখবেন 8 মে 1945, একটু কষ্ট করে লিখে ফেলেন। দিবস পালিত হয় কবে? 8 মেতে। যখন এটা আপনি কমেন্ট অপশনে লিখবেন, তখন অটোমেটিক আপনার পরবর্তীতে যখন পরীক্ষার হলে বসবেন, তখন আপনার কাছে এইটা উত্তর করা সহজ হয়ে যাবে এবং আপনার ব্রেনে একবার হলেও নাড়া দিবে যে এই প্রশ্নটা আপনি কোথাও দেখেছেন বা এই প্রশ্নটার উত্তর এইটা করেছিলেন। শুধু ABCD লিখবেন না। যারা খুবই ভালো করতে চান অ্যাডমিশন টেস্টে, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, এই কাজটা করলে আপনাদের জন্য ভালো হবে। তাহলে ভিই ডে, ভিক্টোরি ওভার ইউরোপ ডে, সেটা কবে? 8 মে। কবে? 8 মে। এটা কি জন্য? নাসি বাহিনী, জার্মান নাসি বাহিনী আত্মসমর্পণ করে এই দিনে। কারা আত্মসমর্পণ করে? জার্মান নাসি বাহিনী আত্মসমর্পণ করে এই দিনে। বুঝেছেন আপনারা? সবাই ক্লিয়ার? যারা সেশনটাতে আছেন সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানান। সবাই ক্লিয়ার কিনা একটু কষ্ট করে আমাদের সাথে একটু রেসপন্স করার চেষ্টা করবেন। এক হচ্ছে অনলাইন ক্লাস, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের রেসপন্স যদি এত কম থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য এই সেশনটা কন্টিনিউ করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আমাদের জন্য সেশনটা কন্টিনিউ করা অনেক কঠিন হয়ে যায়। পরবর্তীতে আরেকটা ডে, ডি ডে হিসেবে উদযাপন হয় কোন দিনটাকে? ডি ডে। এই দিনে কি হয়? এই দিনে একটা অপারেশন চালানো হয়, তাই না? মিত্র শক্তি একটা অপারেশন চালায়। মিত্র শক্তি কি করে? অপারেশন চালায়। সেই দিনটার নাম, সেটা কি? যে অপারেশনটা চালায় কার উপর চালায়? জার্মানির উপর চালায়। এবং এই অপারেশনটার নাম কি ছিল? অপারেশনটার নাম ছিল অপারেশন ওভারলোড। অপারেশন ওভারলোড। তো এই অপারেশনটা যেটা নৌপথে চালানো হয়, সেটা কি ছিল? অপারেশন নেপচুন ছিল। কি ছিল? অপারেশন নেপচুন ছিল। ওকে। তো এইটা মূলত কত তারিখে চালানো হয়? এটা মূলত চালানো হয় 6 জুন। কত সাল? 1944 সালের 6 জুন। কত সাল? 1944 সালের 6 জুন এই অপারেশনটা চালানো হয়। 1944 সালের 6 জুন। তাহলে এই 6 জুনটা কি বলা হয়? এই 6 জুনটাকে বলা হয় ডি ডে। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? ডি ডে কোনটা? 6 জুন 1944 সাল। বা ডে যদি জিজ্ঞেস করে, সেক্ষেত্রে উত্তর কি হবে? 6 জুন। এই যে আপনারা অনেক বেশি ভালো বাচ্চা কাচ্চা, এই জন্য একদম ডিরেক্ট এবার কি করতেছেন? তারিখটা লিখতেছেন। এতে লাভটা কার হবে? লাভটা আপনাদেরই বেশি হবে। বিকজ আপনাদের যখন এই প্রশ্নগুলোর উত্তর করছেন, আহ, যখন লিখছেন, তখন এইটা হচ্ছে আপনাদের জন্যই, আপনারাই উপকৃত হবেন এখান থেকে, ভাইয়েরা বোনেরা। তাহলে দেখেন, আপনারা যদি একটু পড়াশোনা করেন বা আমাদের ক্লাসগুলো দেখবেন, আমি কাব্য অন্তত যে ক্লাসগুলো নিয়ে থাকি, প্রত্যেকটা ক্লাসে একটু তথ্য বেশি দেওয়ার চেষ্টা করি, তথ্য বহুল ক্লাস নেওয়ার চেষ্টা করি। এন্ড অফ দ্য ডে যেন আপনারা যারা অ্যাডমিশন টেস্টে বসবেন, শুধু মানে মুখরোচক পড়াগুলোই পড়বেন, অনেক ডিপলি যেখান থেকে প্রশ্ন আসে বা অনেক ঘটনা প্রবাহ বা এর পেছনের ব্যাকগ্রাউন্ড যদি না জানেন, আপনার সাধারণ জ্ঞান পড়তে যেমন ইচ্ছা করবে না, তেমনি সাধারণ জ্ঞানে ভালো হবে না। তো আমি চেষ্টা করি, আপনারা আমাদের সাথে চেষ্টা করেন, লিজেন্ড কেয়ারের সাথে চেষ্টা করেন, এবং এরপরেও সহায়ক হিসাবে যেটা ব্যবহার করবেন, সেটা খন্দকার জিকেটাকে ব্যবহার করবেন। এটা আমার এই 6 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, বাজারের সবচেয়ে সুন্দর সাধারণ জ্ঞান বই, সাজানো সাধারণ জ্ঞান বই, চ্যালেঞ্জ করে বলতে পারি, সেটা খন্দকার জিকে। ওকে ভাইরা আপুরা, সবাই ক্লিয়ার? একটু জানান যে সবাই ক্লিয়ার কিনা। আসেন,
আমরা আমাদের পরের যে প্রশ্ন সেটাতে চলে যাব, তার আগে একটু জাস্ট কাইন্ডলি জানাবেন যে সবাই বুঝতেছেন কিনা। বলা হয়েছে হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বোমার নাম কি? আমরা দেখেছি হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা বোমা ফেলা হয়। একটা হচ্ছে 6 আগস্ট 1945 সালে, তাই না? 6 আগস্ট 1945 সালে এটা কোথায় ফেলা হয়? এই হিরোশিমায় ফেলা হয়। কোথায়? হিরোশিমায় ফেলা হয়। এই বোমাটার নাম কি ছিল? এটার নাম ছিল হচ্ছে লিটল বয়, তাই না? এটার নাম কি ছিল? এটার নাম ছিল হচ্ছে লিটল বয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, তাহলে ফ্যাটম্যানটা কবে ফেলা হয়? এই যে ফ্যাটম্যান আর একটা পারমাণবিক বোমা, এই ফ্যাটম্যানটা কবে ফেলা হয়? আপনাদের কাছে প্রশ্ন, ফ্যাটম্যানটা ফেলা হয় কোথায়? নাগাসাকিতে। এইটা কবে এই বোমাটা নিক্ষেপ করা হয়? এইটা আপনাদের কাছে জানতে চাই। এইটা আপনাদের কাছে জানতে চাই, এই বোমাটা, এই যে ফ্যাটম্যান, এইটা কবে নিক্ষেপ করা হয়? এই বোমাটা কবে ফেলা হয়? জাপানে এই বোমাটা ইউএসএ কবে ফেলে? এটা জানতে চাই। এবং কার অনুমতিতে ফেলে? হ্যারি ট্রুম্যান। হ্যারি ট্রুম্যানের অনুমতিতে, মার্কিন প্রেসিডেন্ট, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের অনুমতিতে এই বোমাটা ফেলা হয়। আমার প্রশ্ন, এই ফ্যাটম্যানটা কবে নিক্ষেপ করা হয়? ইয়েস, এই যে ঐশী বলেছেন যে 9 আগস্ট 1945। আর কেউ? এটা কবে ফেলা হয়? এইটা নিক্ষেপ করা হয় কবে? এটা নিক্ষেপ করা হয় 9 আগস্ট 1945 সালে। তাইলে হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা বোমা ফেলা হয়। আমি জিজ্ঞেস করেছি কত তারিখে ফেলা হয়। যারা সেশনটা উপভোগ করছেন, আপনারা এই সেশনটা উপভোগ করছেন, আমি বিশ্বাস করি যে আপনারা সঠিক উত্তর দিবেন এবং চেষ্টা করবেন যে সঠিক উত্তরটা প্রোভাইড করার। সবাই একটু উত্তর করবেন। এতে এন্ড অফ দ্য ডে আমাদের চেয়ে আপনারা বেশি লাভবান হবেন। ভাইয়েরা বোনেরা, ভর্তি পরীক্ষা যেহেতু এইচএসসি অলরেডি শেষ হয়েছে, তো আপনারা জানেন যে আর কিছুদিন পরেই দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলার প্রকাশ শুরু করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডেট সংক্রান্ত একটা ইনফরমেশন পেয়ে গিয়েছি। এমনি দেখবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একটা প্রাথমিক ডেট প্রদান করবে আপনাদের, যে আপনাদের ডিসেম্বর কিংবা ডিসেম্বরে অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে, তারপরে সবচেয়ে বেশি হলে জানুয়ারি পর্যন্ত যাবে। তার মানে আপনারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর 3টা মাস প্রপারলি পাচ্ছেন। আগস্ট, সেপ্টেম্বর, আগস্ট মাস তো দেখতে দেখতে চলে যাচ্ছে। এই 3 থেকে 3.5 মাস যারা পরিশ্রম করবেন, তারাই দিন শেষে আপনার নামের পাশে একটা ট্যাগ লাগাতে পারবেন, সেটা জাবিয়ান, চবিয়ান, রাবিয়ান, ঢাবিয়ান। যে স্বপ্ন আহ, আপনারা বুনেছেন, যে স্বপ্নের জন্য এত পরিশ্রম করছেন, এই পরিশ্রমটা আগামী 3 মাস জারি রাখেন। ইনশাল্লাহ আমরা লিজেন্ড কেয়ার সবসময় আপনাদের যতটুকু হেল্প লাগবে, যতটুকু লজিস্টিক সাপোর্ট লাগবে, যতটুকু সাপোর্ট লাগবে আমরা প্রোভাইড করব। আপনারা আপনাদের পড়াটা চালিয়ে যাবেন। আমরা বিশ্বাস করি আপনারা এই হাল ছাড়বেন না। এই শেষ সময় এসে আপনারা যেভাবে প্রস্তুতি নিচ্ছিলেন তার চেয়ে একটু কঠোরভাবে, মানে তার চেয়ে একটু ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেন। ইনশাল্লাহ এই বছর আপনারা একটা ভালো বিশ্ববিদ্যালয়, ভালো সাবজেক্টে ভর্তি হবেন বলে আমরা আশা করছি। ওকে ভাইরা বোনেরা, আসেন পরের প্রশ্নে যাই। দেখেন প্রশ্নগুলো আমাদের কাছে একটু হলেও সহজ লাগতেছে। আচ্ছা দেখেন, সেম প্রশ্নটা, যে নাগাসাকিতে কবে ফেলা হয়। আমরা আগের প্রশ্নে কিন্তু এই কথাটা বলেছি, নাগাসাকিতে ফেলা হয় 1945 সালের কত তারিখ? 9 আগস্ট। সবাই একটু আবারও লিখেন তো এটা, সবাই একটু আবারও লেখেন 9 আগস্ট 1945। মনে থাকবে বোনেরা ভাইরা, আপনারা যদি এইভাবে পরিশ্রম করতে থাকেন, যদি একটু নিজেরা একদম প্রপারলি যদি একটু প্রত্যেকটা, ভাইয়া কিন্তু অনেক টেনশন হয়, হ্যাঁ এই সময়টাতে অনেক টেনশন হবে, অনেক দুশ্চিন্তা ভর করবে, অনেক মানুষ অনেক কথা বলবে, সব কিছুকে পেছনে ফেলে আপনাকে এগিয়ে যেতে হবে। হলোকাস্ট বলে চিহ্নিত করা হয় কোনটিকে? হলোকাস্ট। হলোকাস্ট কি? হলোকাস্ট হচ্ছে
হিটলার কর্তৃক ইহুদি নিধন যে প্রক্রিয়া, তাই না? আচ্ছা, হলোকাস্ট হচ্ছে হিটলার কর্তৃক ইহুদি নিধন প্রক্রিয়া। হলোকাস্ট হচ্ছে হিটলার কর্তৃক ইহুদি নিধন যে প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? হলোকাস্ট বলা হয়। এই হলোকাস্টে কত লাখ ইহুদি মেরে ফেলা হয়? 60 লাখ। 60 লাখ ইহুদি মেরে ফেলা হয়। কত লাখ? 60 লাখ ইহুদিকে মারা হয়। কত লাখ ইহুদিকে মারা হয়? 60 লাখ ইহুদিকে মারা হয়। এবং এই ইহুদি নিধন যে প্রক্রিয়া, এই হলোকাস্টকে হিব্রু ভাষায় কি বলে? কে বলতে পারেন কিনা? এই হলোকাস্ট, এই যে হলোকাস্ট, হলোকাস্টকে হিব্রু ভাষায় কি বলা হয়? বলেন তো, হলোকাস্টকে হিব্রু ভাষায় কি বলা হয়? হলোকাস্টকে হিব্রু ভাষায় কি বলা হয় আপনাদের কাছে জানতে চাই। যারা ক্লাসটা করেছেন, আমাদের বিভিন্ন ক্লাসে যুক্ত ছিলেন বা আমাদের সাথে ক্লাস করছেন, তারা ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর যথাযথ দিতে পারবেন। আমরা বলেছি যে হলোকাস্টকে আহ, উম, আহ, হিব্রু ভাষায় কি বলা হয়, এটা জানতে চেয়েছি আপনাদের কাছে। আমি বিশ্বাস করি আপনারা উত্তর করতে পারবেন। শোহ বলা হয়, ইয়াস। কি বলা হয়? শোহ বলা হয়। হলোকাস্টকে হিব্রু ভাষায় কি বলা হয়? শোহ বলা হয়। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হচ্ছে? দ্বিতীয় বিশ্ব চলাকালীন সময় ইহুদি নিধন প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? হলোকাস্ট বলা হচ্ছে। তাহলে এইখানে উত্তর কি হবে? উত্তর হবে ডি নাম্বার। উত্তর কি হবে ভাইরা বোনেরা? উত্তর কি হবে? উত্তর হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের উত্তর হবে। উত্তর কি হবে? ডি নাম্বারটা হবে এই প্রশ্নের উত্তর। সবাই ক্লিয়ার? সবাই বুঝতেছেন যে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করতেছি, এই প্রশ্নগুলো আপনারা বুঝতেছেন কিনা? একটু আমাদেরকে কাইন্ডলি রেসপন্স করার চেষ্টা করবেন। আমরা খুব অল্প মানুষ নিয়ে সেশনটা উপভোগ করছি। আমার বিশ্বাস যে আপনারা যদি আমাদেরকে রেসপন্স করেন, আমরা আরো ভালো ভালো ক্লাস আপনাদের ফ্রিতে উপহার দিতে পারবো। আমরা শেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদেরকে একটু রেসপন্স দরকার। ক্যামেরার এই পাশে দাঁড়িয়ে কথা বলাটা খুবই বিরক্তিকর যখন কোনো রেসপন্স থাকে না। ক্যামেরার এই পাশে থেকে তখনই পড়ানোর প্রতি আগ্রহ বেশি জমে বা বেশি জন্মায় যখন আপনারা এই ক্লাসটাতে রেসপন্স করেন। আচ্ছা, প্রথম ক্লাস। তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের থেকে শুনতে পারেন যে আমাদের ক্লাসগুলো কেমন হয় বা কেমনে পড়ানো হয়। আমরা কখনো স্লাইড রিডিং করি না। আমরা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে শেখানোর চেষ্টা করি স্লাইডে লিখে লিখে, বোর্ডে লিখে লিখে, এবং আমাদের স্টুডেন্টরা আশা করা যায় যে তারা ভালো করে আমাদের ক্লাসগুলো বুঝতে পারে। এবং আমাদের এখানে যে স্টুডেন্টগুলো পেইড ব্যাচে যে যারা 4-5 জন 5-6 জন যুক্ত আছেন, এরা ভালো বলতে পারবে এদের সাধারণ জ্ঞান পড়ার প্রতি আগ্রহ আগের থেকে জন্মিয়েছে না কমেছে? আগের থেকে আগ্রহ বেড়েছে না কমেছে? একটু বলবেন তো আপনারা। যারা আমাদের স্টুডেন্ট, সাধারণ জ্ঞান পড়ার প্রতি আগ্রহ আগের থেকে বেড়েছে না কমে গেছে, যে ভাই সাধারণ জ্ঞান ভালো লাগে না, এরকম কেউ বলতে পারবেন? নিচের যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি ছিল, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি কারা ছিল? অক্ষ শক্তি। অক্ষ শক্তি মনে রাখার উপায়টা কি? আমরা বলেছিলাম যে যাযাই। যাযাই, যা ফর লেখা যায় কি? জার্মানি। যা ফর কি লেখা যায়? জাপান। ইতে কি লেখা যায়? ইতালি। এগুলো কি ছিল? অক্ষ শক্তি। তাইলে আমরা যদি বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি কারা ছিল? মিত্র শক্তি ছিল ফ্রান্স, ইউকে, ইউএসএ, সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড,
চীন, এগুলো ছিল কি? এগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি। তাহলে জাপান, জার্মানি, ইতালি এগুলো ছিল কি? অক্ষ শক্তি। জাপান, জার্মানি, ইতালি এগুলো কি ছিল? এগুলো ছিল অক্ষ শক্তি। আচ্ছা, অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন, কিংবা আপনার পোস্টে আমি একটা রিয়্যাক্ট, আপনার কমেন্টে একটা রিয়্যাক্ট করেছি আমি, নাগিব মাহফুজ কাব্য। আমাদেরকে নক করলেও হবে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেই ব্যবস্থা করে দিব। ওকে বোনেরা ভাইরা, তাইলে এখানে অক্ষ শক্তির দেশগুলো মনে রাখবো কিভাবে? যা যাই, জাপান, জার্মানি, ইতালি। তো এখানে কোনটা উত্তর হবে? ইতালি উত্তর হবে। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ইতালি। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ ছিল কোনটা? অক্ষ শক্তির দ্বিতীয় ছিল হচ্ছে ইতালি। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তির দেশগুলো মনে রাখার উপায় কি ভাইরা বোনেরা? যা যাই, জাপান, জার্মানি, ইতালি। জাপান, জার্মানি, ইতালি। মিত্র শক্তি কারা ছিল? ফ্রান্স, ইউকে, ইউএসএ, সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, চীন। এরা ছিল মিত্র শক্তির দেশ। কি ছিল এরা? মিত্র শক্তির দেশ ছিল। ওকে, আমরা ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত? আমরা একটু জানতে চাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। কোল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্ব পরবর্তী সময় ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা স্নায়ু যুদ্ধ চলমান ছিল, তাই না? কোল্ড ওয়ারটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় আহা পরবর্তী সময় কার কার মধ্যে? ইউএসএ বনাম সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা স্নায়ু যুদ্ধ চলমান ছিল, তাই না? কি যুদ্ধ চলমান ছিল? স্নায়ু যুদ্ধ চলমান ছিল। এটা কত সাল থেকে কত সাল শুরু হয়? 1947 সাল থেকে 1991 সাল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই কোল্ড ওয়ার চলমান ছিল। এই কোল্ড ওয়ার চলমান থাকাকালীন ইউএস এর নেতৃত্বে 1949-এ 2 বছর পরে কার নেতৃত্বে? ইউএস এর নেতৃত্বে একটা সামরিক জোট তৈরি হয়, তাই না? একটা সামরিক জোট তৈরি করা হয়। নাম কি? সামরিক জোট তৈরি করা হয়। জোট তৈরি হয়, তার নাম ছিল হচ্ছে ন্যাটো। তাহলে ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। এরপরে 1955 সালে কি করা হয়? 1955 সালে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কি তৈরি করা হয়? ওয়ারশো প্যাক্ট তৈরি করা হয়। ওয়ারশো প্যাক্ট, একটা সামরিক জোট তৈরি করা হয়। এছাড়াও এই দ্বিতীয় যুদ্ধ চলাকালীন সময় 1961-এ কি করা হয়? বার্লিন প্রাচীর তৈরি করা হয়। বার্লিন প্রাচীর তৈরি করা হয়। তাহলে কোল্ড ওয়ার কার কার মধ্যে চলমান ছিল? একটু বলি, কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ কার কার মধ্যে চলমান ছিল? ভাইরা বোনেরা, স্নায়ু যুদ্ধ চলমান ছিল কার কার মধ্যে? এটা উত্তর হবে কি? স্নায়ু যুদ্ধ। স্নায়ু যুদ্ধ কার কার মধ্যে চলমান ছিল? একটু বলবেন আপনারা সবাই। স্নায়ু যুদ্ধটা চলমান ছিল কার কার মধ্যে? একটু সবাই বলবেন, স্নায়ু যুদ্ধটা চলমান ছিল কার কার মধ্যে? এবং স্নায়ু যুদ্ধটা কত সাল থেকে কত সাল পর্যন্ত চলমান ছিল? একটু রেসপন্স করবেন। স্নায়ু যুদ্ধটা বা কোল্ড ওয়ারটা কত সাল থেকে কত সাল চলমান ছিল? একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করেন। সবাই একটু উত্তর করার চেষ্টা করেন। আমাদের স্টুডেন্ট একদমই চলে গিয়েছে। আবারও বলছি, এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে লোডশেডিং। লোডশেডিংয়ের কারণে বাংলাদেশের অনেক জায়গাতে এখন এই সময়টাতে বিদ্যুৎ থাকে না, ইলেকট্রিসিটি থাকে না। এই ইলেকট্রিসিটি না থাকার কারণে অনেক স্টুডেন্ট অনলাইন ক্লাসে সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। যারা এখনো ইলেকট্রিসিটির মধ্যে আছেন বা যাদের এলাকায় এখনো ইলেকট্রিসিটি আছে, তারা লাইভে যুক্ত আছেন। বাকি পোলাপানগুলো
আহ, যুক্ত থাকতে পারছে না। এটা তাদের জন্য কষ্টের, তাদের জন্য বেদনার। আমরা চাইবো যে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের যে লোডশেডিং সেটা চলে যাক, আমরা আবার সুন্দরভাবে সবাই যেন লাইভ সেশনে থাকতে পারি, আমরা আমাদের পড়াশোনার যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেটা আমরা মন থেকে চাইবো। কারণ অ্যাডমিশন টাইমটা অনেক কঠিন একটা সময়। এই কঠিন সময় অনেক সময় মেজাজ অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই না? আমরা অনেক বেশি রেগে যাই। তো সেই সময়টাতে মাথায় যদি একটু বাতাস না লাগে, মনে হয় আমাদের রাগটা আরো বেড়ে যায়। গরম লাগলে তো আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা তো অনেক অলস জাতি, আমরা গরম লাগলে তো সহ্যই করতে পারি না, তাই না? তো আমরা আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি। লিজেন্ড কেয়ারের এই নেক্সট 15 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ ব্যাচ আসছে। সেটা আপনি ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, জাবি, রাবি কিংবা চবি অথবা বিউপি, সবার জন্য এই ব্যাচটা। আমরা একদম বেসিক থেকে যতটুকু, এবং আমরা আমাদের সাধারণ জ্ঞান বা যে কোনো ক্লাস আমরা 10টা 12টা 15টা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। যতক্ষণ একটা স্টুডেন্টকে প্রপারলি তৈরি না করা হয় বা একদম A to Z যতক্ষণ শেখানো না হবে, আমরা আপনাদের পাশে থাকব। এবং প্রত্যেকটা জিনিস যেগুলো মুখস্থ বলে থাকি আমরা, চুক্তি, প্রণালী বা যে ব্যাপারগুলো, আমরা চিত্র আঁকিয়ে আহ, আঁকিয়ে মানচিত্র আঁকিয়ে আঁকিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করব। একটা জিনিসও আপনাদের কোথাও বাকি থাকবে না। আপনাদের যে আহ, বন্ধু বান্ধব যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের পেজে অথবা ডিরেক্ট আমাকে নক করলেও আপনারা আমাদের কোর্সটার সাথে যুক্ত হতে পারবেন। এবং আপনাদেরকে আরেকটু বলে রাখি, কারোর যদি আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রেও আমরা আমাদের মতো করে সর্বোচ্চ হেল্প করতে পারবো। কারণ কারোর যেন আর্থিক সমস্যার কারণে আপনাদের অ্যাডমিশন জার্নিটা যেন থেমে না থাকে, আমরা আমাদের প্রপার সেবাটা দিয়ে যাব। আপনারা আমাদেরকে একটু হেল্প করবেন, সেটা হচ্ছে ক্লাসটা একটু আপনাদের টাইম লাইন থেকে শেয়ার অথবা আপনাদের বন্ধুদেরকে আমাদের ক্লাসটাতে একটু যুক্ত করে দিবেন। ওকে বোনেরা, ভাইয়েরা, আসেন আমরা পরের প্রশ্নে চলে যাই। বলা হয়েছে তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? আমরা জানি ভারত পাকিস্তানের মধ্যে স্বীকৃত যুদ্ধ কয়টা? 4টা। আমরা জানি কি, ভারত মানে কি ইন্ডিয়া, তাই না? ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধগুলো হয়, প্রথম যুদ্ধ কত সালে হয় একটু বলেন তো আপনারা, সবাই একটু বলেন। 1947 সালে হয়। দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? 1965 সালে হয়। তৃতীয় যুদ্ধ কত সালে হয়? 1971 সালে হয়। চতুর্থ যুদ্ধ কত সালে হয়? 1999 সালে হয়। তো এই দ্বিতীয় যুদ্ধটা বন্ধ করার জন্য, 1965 সালের যে দ্বিতীয় যুদ্ধ, এইটা বন্ধ করার জন্য 1966 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, তাই না ভাইরা আপুরা? 1966 সালের 10 জানুয়ারি একটা চুক্তি স্বাক্ষরিত হয়। কবে? আহ, এই যুদ্ধটা বন্ধের জন্য 10 জানুয়ারি 1966 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটার নাম কি? চুক্তি স্বাক্ষরিত হয়, এই চুক্তিটা নাম হচ্ছে তাশখন্দ চুক্তি। তাইলে কার কার মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়? ভারত পাকিস্তানের মধ্যে। কিসের জন্য? ভারত পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধ বন্ধের জন্য। দ্বিতীয় যুদ্ধ বন্ধের জন্য 10 জানুয়ারি 1966 সালে যে চুক্তিটা হয় সেটা হচ্ছে তাশখন্দ চুক্তি। কোন চুক্তি হয়? তাশখন্দ চুক্তিটা হয়। তাইলে এইখানে উত্তর কি হবে? ভারত পাকিস্তান। উত্তর কি হবে? ভারত পাকিস্তান। তাইলে আপনাদের কাছে প্রশ্ন, তাশখন্দ চুক্তি কত সালের কত তারিখে স্বাক্ষরিত হয়? যারা সেশনে আমাদের ক্লাসটা করছেন একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাদের মনে থাকবে ভাইরা বোনেরা। আর যদি মনে করেন যে স্কিপ করে যাব, আপনারা ভুলে যাবেন, আপনারা একটু কাইন্ডলি বলবেন যে কত সালের কত তারিখে তাশখন্দ চুক্তিটা স্বাক্ষরিত হয়। যারা যুক্ত আছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন, কত সালের কত তারিখে তাশখন্দ চুক্তিটা স্বাক্ষরিত হয়। এখন পর্যন্ত ভারত পাকিস্তানের স্বীকৃত যুদ্ধ 4টা: 47-এ একটা, 65-তে একটা, 71-এ একটা, 1999 সালে আরেকটা যুদ্ধ হয় সর্বশেষ। যে 99-এর এই যুদ্ধটাকে কি বলা হয়? কার্গিলের যুদ্ধ বলা হয়। কিসের যুদ্ধ বলা হয়? কার্গিলের যুদ্ধ বলা হয়ে থাকে। এই যুদ্ধটাকে কিসের যুদ্ধ বলা হয়? কার্গিলের যুদ্ধ বলা হয়ে থাকে।
ওকে, ইয়েস, সবাই উত্তর করেছেন, বাহ চমৎকার, আপনারা চমৎকার, যারা যে কয়েকজন মানুষ ইলেকট্রিসিটির আওতায় আছেন এবং যারা উত্তর করছেন খুবই চমৎকার। ওকে, আসেন আমাদের পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্নটা কি আছে, বলা হয়েছে যে আচ্ছা সেম প্রশ্ন হয়েছে, এখানে তাসখন্দ না, এখানে যদি আমরা বলি সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়, সেম প্রশ্নটা হয়ে গেছে। আমরা যদি বলি সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়, সিমলা চুক্তি, অপশনগুলো কেটে দেন। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? আমরা একটু আগে দেখেছি ভারত পাকিস্তানের যুদ্ধ হয় কয়টা, চারটা, কয়টা ভাইরা? ভারত পাকিস্তানের স্বীকৃত যুদ্ধ কতটা? চারটা। কি কি ভাই? 47-এর একটা, 65 সালের একটা, 71 সালের একটা, 99 সালের 4 নাম্বারটা। 71 সালের যে যুদ্ধটা, এই যুদ্ধটা বন্ধের জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়, মনে আছে আপনাদের? একটা চুক্তি স্বাক্ষরিত হয়, চুক্তিটা স্বাক্ষরিত হয় কত তারিখে? 3 জুলাই 1972 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয় এই যুদ্ধটা বন্ধের জন্য। সেই চুক্তিটার নাম কি? সিমলা চুক্তি। কি চুক্তি? সিমলা চুক্তি। তাইলে ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ বন্ধের জন্য, আমি যদি বলি ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ বন্ধের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়, আমরা যদি বলি ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ বন্ধের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়, সেক্ষেত্রে উত্তর কি দিবেন? আমরা যদি বলি ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ বন্ধের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়, সেক্ষেত্রে উত্তর কি দিবেন আপনারা, একটু সবার কাছে জানতে চাই। ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ বন্ধের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? দ্বিতীয় যুদ্ধ বন্ধের জন্য আমরা জানি তাশখন্দ চুক্তি, তাই না? দ্বিতীয় যুদ্ধ বন্ধের জন্য জানি তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। তৃতীয় যুদ্ধ বন্ধের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় একটু সবাই, এবং কত তারিখে স্বাক্ষরিত হয়? ইয়েস, এটা হচ্ছে 3 জুলাই 1972-তে স্বাক্ষরিত হয়। চুক্তিটার নাম কি? একটু কষ্ট করে লিখেন, কষ্ট করে লিখলে, ওই যে একটা কথা আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। ইয়েস, সিমলা চুক্তি। কি চুক্তি? সিমলা চুক্তি। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ বন্ধের জন্য, এই সিমলা চুক্তিটা স্বাক্ষরিত হয়। আমরা আমাদের আহ, আজকের সেশনে আমরা আমাদের পেইড ব্যাচে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চুক্তি এগুলো পড়ার চেষ্টা করেছি। আপনারা যদি একটু কাইন্ডলি দেখার চেষ্টা করেন, সেটা লাস্ট কয়েক বছর, সেটা ঢাবি জাবি রাবি যে বিশ্ববিদ্যালয়ে দেখেন, দেখবেন যে চুক্তি রিলেটেড প্রশ্নগুলো একটু বেশি এসেছিল, চুক্তি থেকে প্রশ্ন একটু বেশি ছিল। তো আপনি যদি লাস্ট ইয়ারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখবেন, দেখবেন প্রত্যেকটা শিফটেই একটা করে চুক্তি থেকে প্রশ্ন ছিল। তাই ভাইরা আপুরা যারা আমরা আমাদের সাথে আছেন, আমরা কথা দিচ্ছি এ টু জেড প্রত্যেকটা চুক্তি, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ঘটনার পেছনের ঘটনা, প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে আমরা আলোচনা করব আমাদের এই লাইভ সেশনে বা আমাদের পেইড ব্যাচের ক্লাসে। যারা এখনো আমাদের পেইড ব্যাচে যুক্ত হন নাই, আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন। পাশাপাশি এখনো আহ, মানে ফার্স্ট টাইমাররা এখনো বুঝতে পারেন না যে কোন বইটা কিনবো, তো বাজারে খুব হাই পালা বই কিনতে হবে এমন না, বাজারে গিয়ে অনেকগুলো বই, লাইব্রেরিতে গিয়ে কয়েকটা বই যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে আপনার কাছে যদি মনে হয় যে খন্দকারজিকে অনেক তথ্যবহুল মানচিত্র দেওয়া আছে, অনেক বেশি প্র্যাকটিস দেওয়া আছে, আপনার জন্য লাভবান হবে, আপনি লাভবান হবেন বইটা কিনে, ক্ষতিগ্রস্ত হবে না, তখন আপনারা খন্দকারজিকে বইটা নিয়ে নেবেন। বাজারের সবগুলো লাইব্রেরিতে আপনি যতগুলো স্বনামধন্য লাইব্রেরি আছে কিংবা অনলাইন আমাদের লিজেন্ড কেয়ারের পেজ অথবা খন্দকার জিকের পেজ অথবা রকমারিতে আপনারা চাইলে আমাদের এই খন্দকার জিকে নতুন এডিশন বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন। সবাই পুরো ক্লাসটা বুঝেছেন কিনা? আমরা খুব অল্প সংখ্যক প্রশ্ন আলোচনা করেছি এবং প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় অথবা বিসিএস এ আসা প্রশ্ন প্রশ্ন থেকে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। সবাই ক্লাসটা বুঝেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। যারা লাইভ সেশনে যুক্ত হতে পারেন নাই আপনাদের ইলেকট্রিসিটির অভাবে, তারা একটু পরবর্তীতে আমাদের লাইভ সেশনটা দেখে নেবেন, কারণ আপনি এই লাইভ সেশনটা দেখলে ইন এন্ড অফ দ্য ডে
লাভবান আপনি হবেন। কারণ প্রত্যেকটা প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থানটা কোথায়। আপনাকে আরো বেশি পড়তে হবে কিনা বা আপনাকে আরো বেশি জানতে হবে কিনা, আপনি এইটা তখন বুঝতে পারবেন। সবাই বুঝেছেন কিনা একটু কাইন্ডলি জানাতে থাকেন। আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিব, আর 1টা মিনিট সময় নিব। সবাই একটু কাইন্ডলি জানাতে থাকেন পুরা সেশনটা যতটুকু আমরা আলোচনা করেছি আপনারা পুরাটা বুঝেছেন কিনা। পুরানো খন্দকার জিকে অবশ্যই হবে। তবে সবসময় সাধারণ জ্ঞান বই আপডেটটা নেওয়া ভালো। কারণ নতুন বইতে নতুন সাম্প্রতিক দেওয়া আছে, নতুন বছরের কিছু প্রশ্ন, বিগত বছরের যে প্রশ্নগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে সেই প্রশ্নগুলো দেওয়া আছে। এক্ষেত্রে মনে হয় আপনারা আরো বেশি লাভবান হবেন। 400 টাকা একটা বইয়ের দাম, শিক্ষার পেছনে ইনভেস্ট করলে কখনো লস হয় না। তো নতুন বই হলে নতুন আপডেটটা জানতে পারলেন, বিগত বছরের প্রশ্নগুলো জানতে পারলেন, এক্ষেত্রে লাভবান আপনারাই হবেন। বুঝেছেন আমার কথা? ওকে, সবাই বলেছেন ক্লিয়ার। যে কয়েকজন মানুষ আমরা যুক্ত আছি সবাই মোটামুটি আমরা আজকের এই সেশনটা বুঝেছি। তো আজকে আমাদের সেশনটা খুবই সংক্ষিপ্ত ছিল, আমরা খুব অল্প আলোচনা করেছি। বাট আমরা আহ, আমাদের পেইড ব্যাচে যা পড়েছিলাম সেইটার উপর জাস্ট একটু আমাদের যাচাই করলাম যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবছর পারবো কিনা, এবছর চান্স পাবো কি না। আশা রাখা যায় আমাদের স্টুডেন্টরা, খুব অল্প সংখ্যক স্টুডেন্টকে আমরা পড়াই, সবাইকে ওয়ান ওয়ান কাউন্সিলিংও করতে পারি। সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ এবছর ভালো করবেন, এই আশা ব্যক্ত করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।